পরের জন্মে আপনাকে যদি বিয়ে করতে চাই তাহলে আমি আমার নম্বর কত। তা আমিও মজা করে বলেছি, মানে খুব পরিচিত বন্ধু, আমি সাজ পোশাক, মেকআপ, তারপর সাউন্ড, আলো, ব্যাকগ্রাউন্ড, এমনকি চিয়ার লিডারদেরও নিয়ে যায়। আমি কালকেই শুভমিতার গান শুনে এসেছি অনবদ্য। হয়তো তারা ভালো গান করে, আমি বলছি না তারা কেউ খারাপ গান করে, কিন্তু তাদের তো দরকার নেই। গানটা তো শোনার জিনিস না, দেখার জিনিস না। না, লতা মঙ্গেশকর তো সুন্দরী ছিলেন না, কিন্তু তবুও উনি লতা মঙ্গেশকর, আশা ভোসলে এরা ছিলেন। চিরকাল খুব ব্র্যান্ডেড জিনিস পছন্দ করতাম না, একদম রাস্তার স্টল থেকে জিনিস কিনতাম। মধু গন্ধে ভরা মৃদু স্টেশনে গোটা 15 গান জানলেই হয়ে যায়, সেই তার মধ্যেই ঘোরাফেরা করে, তার মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের নিয়ে কিছুদিন খুব মাতামাতি চলে, আবার তার পরের বছর অন্যরা এসে গেলে তখন তারা মিলিয়ে যায়, আবার এরা এসে। তো এইটাকে আমি খুব একটা মানে কি বলবো, সৎ প্রচেষ্টা বলবো না। জয়তী চক্রবর্তী, জয়তীদি, শুভমিতাদি, এনারাও তো অনেকটা সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছে। একদম হাল ফিলের যারা শিল্পী তাদের মধ্যে কাউকে কি চোখে পড়েছে? আমি না খুব হালফিলের গান শুনি না, আমি বলতে পারবো। আমি এই জয়তী, শুভমিতা এই লেভেলটাই জানি। এরপরে ইমন ভালো গান করে, আর তো সেরকম আমি নাম জানি না, আমি বলতে পারবো। একটা অন্যরকম প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে না রূপ আর গুণ এই দুটো পাশাপাশি খুব কম শিল্পী মানে এসেছেন এরকম। তো ছোট থেকে আমরা দেখে এসেছি যে ইন্দ্রাণী সেন মানে একটা বিরাট ব্যাপার, যেমন তার মানে রূপ তেমন তার গুণ। তো এটা নিয়ে মানে এরকমও শোনা যায় আপনি যখন 50 তখন 25 ইয়ার্সের মানুষও আপনার প্রতি আকৃষ্ট হয়েছে। তো এরকম আমি মানে এতে শুনেছি, এরকম ইন্টারভিউতে শুনেছি। তো এরকম কোনো মজার ঘটনা কিছু শেয়ার করবেন? না, আসলে আমাদের আমরা তো গান করি, আমাদের চেহারাটা অতটা ম্যাটার করে না। লতা মঙ্গেশকর তো সুন্দরী ছিলেন না, কিন্তু তবুও উনি লতা মঙ্গেশকর, আশা ভোসলে এরা ছিলেন। কিন্তু আমাদের এখানেও যেমন অরুন্ধতিদি খুব সুন্দরী ছিলেন, হৈমন্তীদিও খুব সুন্দরী, এরা সবাই ছিলেন। এবং আমরা যখন গান করেছি তখন এটা নিয়ে আমার যখন ইয়াং বয়স ছিল, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, আমার খুব অল্প বয়সে আমার মেয়েও হয়ে যায়। তারপরে আমি বিশেষ করে 80s আর 90s আর 2000-এর দশক, নতুন দশক, এই 30 বছর আমি বলা যায় রাজত্ব করেছি। কারণ অরুন্ধতিদি, হৈমন্তীদি, তারপরে আমি আর শ্রীরাধা ছাড়া কেউ ছিল না। তারপরে আস্তে আস্তে শম্পা, ওরা সব এসেছে, শম্পা, শ্রীকান্ত, এরা সব এসেছে। তো আমার সেইখানে আমাকে হয়তো কেউ মজা করে বলেছে কখনো যে আমি পরের জন্মে আপনাকে যদি বিয়ে করতে চাই তাহলে আমি আমার নম্বর কত। তা আমিও মজা করে বলেছি, মানে পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যেই আমি মজা করে বলেছি আপনার নম্বর 114। তা এইরকম করে করেছি। কিন্তু আরেকটা আমার মানে সেফটি গার্ড ছিল, সেটা হচ্ছে আমাকে কেউ খুব হালকাভাবে নিতে পারেনি। এই কারণে, দুটো কারণে। একটা হচ্ছে সুমিত্রা সেনের মেয়ে। আমার মা চিরকাল ভীষণ সিম্পল ছিলেন, কিন্তু খুব স্ট্রিক্ট মানুষ ছিলেন। সেই জন্য মার মেয়ে হিসেবে সবাই তোরে সুমিত্রাদির মেয়ে, তার ধারে কাছে যাব না। 2 নম্বর হচ্ছে আমার অধ্যাপনা। আমি একটা কলেজে পড়াই, আমি পিএইচডি করেছি, আমার পড়াশোনাতে একটা ভালো র্যাঙ্ক আছে, তো সেইটাও কিন্তু কাজে দিয়েছে। ইন্ডাস্ট্রিতে যখন একদম লাইমলাইটে আপনি মানে ভীষণভাবে পরিচিত মুখ, আপনি যখন কলেজে গেছেন বা সাধারণ জীবনযাপন করেছেন, শ্রোতারা গুণমুগ্ধ, আপনার যারা ভক্ত, কখনো অসুবিধে হয়নি বা এরকম কোনো ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয়নি? ঝঞ্ঝাট হয়নি, অনেক মজার ব্যাপার হয়েছিল। আমি 1995 সাল অব্দি আমি কলেজে গেছি বাসে করে। তো
বাসে অনেক সময় ঝুলতে ঝুলতে গেছি, তারপর কিছুটা গিয়ে হয়তো বসতে পেরেছি, তো পাশে ভদ্রমহিলা আমাকে বলেছেন, দেখে টেকে বলছেন আপনাকে একদম ইন্দ্রাণী সেনের মতো দেখতে। তখন মানে আসলে ওরা ভাবতেই পারে না যে আমি বাসে করে যাব। তা আমি বলেছিলাম হ্যাঁ, অনেকেই তাই বলে। তো এইরকম ঘটনা হয়েছে রাস্তাঘাটে। অনেকে আমার মেয়ে খুব মজা পেত, আমি আর আমার মেয়ে হয়তো গড়িয়াহাটে আমরা চিরকাল খুব ব্র্যান্ডেড জিনিস পছন্দ করতাম না, একদম রাস্তার স্টল থেকে জিনিস কিনতাম। সেটা আমার মা শিখিয়েছেন যে সবসময় দামি জিনিস হলেই যে ভালো জিনিস হবে এমন কোনো কথা নেই। তো আমি আর আমার মেয়ে একদম গড়িয়াহাট চষে বেড়াতাম। সেইখানে আমি হয়তো কেউ আমাকে দেখে পাশের সঙ্গীতকে বলছে দেখ দেখ ইন্দ্রাণী সেন, তখন আমার মেয়ে আমাকে দেখাতো, হ্যাঁ আমি পাশ থেকে শুনতে পাচ্ছি, আর আমার মেয়ে আমাকে খোঁচা মেরে বলতো ওই দেখো বলছে। আমার এক মিউজিশিয়ান ছিল পার্থ ব্যানার্জি বলে, গিটার বাজাতো, ও ভীষণ বিটি ছিল। তা আমরা হয়তো বিদেশে গেছি, এয়ারপোর্টে আছি, তখন কিছু বাঙালি হয়তো ওই রকম আমাদের দেখিয়ে বলছে এই দেখ মনে হচ্ছে ইন্দ্রাণী সেন। তখন পার্থদের কাছে গিয়ে বলতো ঠিক ধরেছেন, একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, এইরকম মজার ঘটনা ঘটছে। যে ঝঞ্ঝাট খুব একটা মানে, ঝঞ্ঝাট মানে কি যেরকম হয় যে আগে যেমন হতো একটা অটোগ্রাফ নেব দিদি, ফাংশনে গেলেই অটোগ্রাফ নেব, আর এখনো হচ্ছে সেলফি তুলব। তো আমি দুটো পিরিয়ডই দেখেছি, অটোগ্রাফও দিয়েছি, আমার মাকেও দেখেছি। মানে আমার মা শর্ট হাইটের মানুষ ছিলেন, রবীন্দ্র জন্ম জয়ন্তীতে মার সঙ্গে গেছি রবীন্দ্র সদনে, মানে মাকে একেবারে লোকে ঢেকে ফেলেছে, মানে মাকে হাত ধরে টেনে আমাকে বার করতে হয়েছে ওই অটোগ্রাফ শিকারীদের কাছ থেকে। আবার আমারও এরকম অবস্থা হয়েছে, সেলফি তুলবো এক এক সময় বিরক্ত লাগে যখন গান হয়ে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা গান করার পরে তখন যদি এরকম হেসে হেসে সেলফি তুলতে হয় তখন আমার ভালো লাগে না। আমি ছবি তোলাতে খুব একটা মানে আমার সায় নেই, খুব একটা ছবি তোলা পছন্দ করি না, ছাত্রছাত্রীরা তুলতে গেলেও খুব একটা আমি করি না। অনেক ধন্যবাদ দিদি। আপনার মানে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এটা আমরা সমৃদ্ধ হয়েছি, আমরা বোধহয় কিছু ভালো কাজ করেছি যার জন্য আপনার মতো শিল্পী আমাদের মতো ছোট চ্যানেলে বসতে রাজি হয়েছেন। আপনাকে গান গাইতে বলবার দৃষ্টতা আমার নেই, তবুও রিকোয়েস্ট, যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনার পছন্দের 2 লাইন, আমরা এটা দিয়েই আজকের আড্ডা শেষ করব। তার আগে শ্রোতা বন্ধু আপনাদের বলে নিই, আমরা চেষ্টা করে চলেছি আমাদের বাংলাকে, যে সমস্ত শিল্পীরা বাইরে রিপ্রেজেন্ট করেছেন, আমাদের বাংলা গান বাংলা সংস্কৃতিকে যারা তুলে ধরেছেন সারা পৃথিবীতে, তাদেরকে আপনাদের সামনে তুলে আনার বা এগিয়ে আনার, তাদের সাথে যাতে আরেকটু সময় আমরা কাটাতে পারি সেই ব্যবস্থা করার। আমাদের সাথে আজকে ছিলেন ইন্দ্রাণী সেন। অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে আমি আজকে বাড়ি ফিরবো। ম্যামের গান দিয়ে আমরা আজকে শেষ করছি। আমার নিজের একটা গান শোনাচ্ছি, এটা দেবাশিস গাঙ্গুলির সুর, কথা রাজীব দত্ত। শাওন আধার নামে দু চোখেরি পাতায় পাতায় সে যাক সব বৃষ্টি ধারায়, রামধনু রং ধারায়, রামধনু রং যেন না ছড়ায়।